নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প অশ্লীল। প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো অশ্লীল। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্ক শ্রোতাদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সকালের আলো ফোটার আগেই রান্নাঘরে টুংটাং শব্দ শুরু হয়ে গেছে। মায়া চায়ের জল বসিয়ে ফ্রিজ থেকে দুধ বার করছিল, আর ওর দিকে তাকিয়ে রয়েছে অভি। বিছানায় সে তখনও গড়াগড়ি খাচ্ছে। দরজা থেকে রান্নাঘরটা সরাসরি দেখা যায়। হাই তুলতে তুলতে প্রতিদিনের মতো আজও অভি চিৎকার করে বলে, চা কই? ঠিক তখন মায়া চোখটা ঘুরিয়ে বলে, আমি তো ঘোড়ার ঘাড়ে বসে আছি, চা এসে হাজির হবে। হাসতে হাসতে অভি বলে, তাইলে আমি চিনি কম দিয়ে বানিয়ে নি। বিরক্ত গলায় মায়া বলে, দূর শালা, কোনো কাজই তো করতে পারিস না, চা বানালেও এমন হবে যেন লবণে পোড়া। হাসি মুখে উঠে বসে অভি। এটা তার প্রতিদিনের রুটিন। মায়া রেগে গেলে যা ইচ্ছে তাই করেই বলে, আর কিছুক্ষণ ধরে তারপরেই নিজেই এসে মন গলায়। মজা করে অভি। আচ্ছা, আমি কি আসলেই কোনো কাজের না? হ্যাঁ, মায়ার তো মাথা গরম। আরে ধুর, একটা চাও যদি নিজে বানাতে পারতি তাহলে কি এমন ক্ষতি হতো? সবকিছু তো আমাকেই করতে হয়। অভি আর চোখে তাকিয়ে থাকে। তাহলে এক কাজ কর, আজ থেকে তুই অফিসে যা আমার হয়ে। মায়া বিরক্ত হয়ে কাঁচের গ্লাসটা প্রায় ছুঁড়েই মারতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্ত নিজেকে সামলে নেয়। বলে, শালা, একদিন সত্যিই অফিসে পাঠিয়ে দেব, তখন বুঝবি। হাসতে হাসতে অভি ওর দিকে এগিয়ে আসে। পেছন থেকে মায়ার কোমরে হাত রেখে ফিসফিস করে ওর কানের কাছে ঠোঁটটা রাখে। আফটার শেভের গন্ধটা মায়ার দারুণ লাগে। ওর কানটা কামড়ে দিয়ে অভি বলে, এত গালাগালি করিস কেন বলতো? আমি কিন্তু জানি। চমকে ওঠে মায়া। কি জানিস? তুই আমাকে খুব ভালোবাসিস, তাই রাগলে তোর মুখ থেকে আগুন বেরোয়। প্রথমত মায়া চমকে যায়, তারপর মুখটা বাঁকিয়ে বলে, জানিসই তো তোকে আমি সহ্য করতে পারি না। অভি আর থাকতে পারে না, পেছন থেকে জড়িয়ে ধরে ওর কোমরটা এবং ওর হাত দুটো ওর ব্লাউজের হুকের ওপরে তখন খেলা করতে শুরু করেছে। আর সহ্য করতে পারছি না, তাহলে আমাকে এখন এই মুহূর্তে ছাড় দেখি, তোর কেমন ক্ষমতা। মায়া চুপ করে দাঁড়িয়ে থাকে। মুখে বিরক্তি হলেও একটা কোমলতা তার শরীরের মধ্যে দিয়ে খেলা করে যায়। রাত 8টা। অভি অফিস থেকে ফিরেছে। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজতেই ভেতর থেকে মায়ার চিৎকার শোনা যায়। এত রাত হলো, অফিসে ছিলিস না কোনো রেস্তোরাঁয় কোনো মাগির সাথে? অভি দরজা খুলতে ঢুকতেই ঢপাস করে একটা বালিশ উড়ে এলো তার দিকে। হাসতে হাসতে অভি বলে, আজ নতুন কৌশল, মারতে চাইলে তো জুতোও মারতে পারতি। রাগে টকবক করতে থাকে মায়া। তোর সাথে কথা বলার ইচ্ছে নেই, যা ওই কোণে গিয়ে বস। অভি মুখ বাঁকিয়ে বলে, এতক্ষণ কাজ করে এলাম আর এখন এই কোণায় গিয়ে বসতে হবে? কোমরে হাত রেখেছে মায়া। তোর কি চাকরি শুধু কাজ, আর আমি যা করি সারাদিন সেগুলো কাজ নয়? রান্না বান্না, বাসন ধোয়া, কাপড় কাচা, বাজার করা, তারপরেও ওই অকৃতজ্ঞ লোকটা বলে কিনা কাজ করে এলাম।
সবই জানে। এখন যুক্তি দেখানো মানেই নিজের পায়ে কুড়ুল মারা। সে চুপচাপ সোফায় বসে। আচ্ছা, এখন রাগ কমলে খাবারটা খেতে দিস। ঠোঁট উল্টে মায়া বলে, নিজেই নিয়ে তো খেতে পারিস না। অভি উঠে রান্নাঘরের দিকে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ গন্ধ পেয়ে কুঁচকে যায় তার চোখ। কি এরকম লাল হয়েছে কেন তরকারিটা? চোখ গোল গোল করে মায়া বলে, আহ, তুই কি তোর বউকে ভুলে গেছিস নাকি? আমি যা করি সব বাড়াবাড়ি রকমেই করি, তাই ঝালও বেশি দিই, যেমন গালাগালিটা বেশি দিই। খাবারের দিকে অভি তাকিয়ে তারপর মায়ার দিকে তাকায়, আস্তে করে বলে, এই তো ভালোবাসি তো তোকে। তাহলে? মায়া কিছু বলবে কি বলবে না, তখনই ফোনটা বেজে ওঠে। দেখে তার ছোট বোন রূপা কল করেছে। দিদি, কেমন আছিস? ভালো না রে, তো জামাইবাবু সবসময় আমার মাথা গরম করে দেয়। হাসতে হাসতে রূপা বলে, জামাইবাবু কি মাথা গরম করলো, নাকি তুই করলি? অবাক হয়ে মায়া বলে, মানে দিদি, তুই যে প্রতিদিন গালাগালি করিস, জামাইবাবু কি কখনো তোকে খারাপ ভাবে না? সব সহ্য করে নেয়? মায়া চুপ হয়ে যায়। রূপার কথাটা ভাবতে থাকে, সত্যি কি অভি তার গালাগালিতে কষ্ট হয়, নাকি অভ্যেস হয়ে গিয়েছে? রাতে খাওয়ার পর অভি ব্যালকনিতে দাঁড়িয়ে চুপচাপ সিগারেট ফুঁকছিল। মায়া পাশে এসে দাঁড়ায়। আজ কোনো বকাঝকা নেই। অভি অবাক হয়ে তাকায়। আজ এত শান্ত কেন? চাঁদ কোথাও লুকিয়ে গেছে নাকি? একটা কথা জিজ্ঞেস করব, সত্যি করে বলবি অভি? বল না, আমি তো সবসময় সত্যিই বলি। আমার এই রাগ, এই গালাগাল, এইসব কি তোকে কষ্ট দেয়? অভি এবার পুরোপুরি চুপ। মায়ার এমন প্রশ্ন কখনো সে শোনেনি। সে কি সত্যিই কষ্ট পায়? জানিস, প্রথম প্রথম খুব রাগ হতো, চিন্তিত হয়ে উত্তর দেয় অভি। মনে হতো আমার বউ কেন আমাকে এত গালাগালি দেয়। কিন্তু তারপর বুঝলাম, তুই যেটা করিস সেটা আসলে অভ্যাস, অভিমান আর ভালোবাসা সব মিলিয়ে এক আজব মিশ্রণ। মায়া সন্দেহের গলায় বলল, তাহলে তুই কষ্ট পাস না? অভি মুখে হাসি ফুটিয়ে বলার চেষ্টা করলো, মাঝে মাঝে পাই। যখন খুব বেশি বলিস তখন মনে হয় তুই শুধু রাগই দেখাচ্ছিস, ভালোবাসা দেখাচ্ছিস না। মায়া চুপ করে যায়। সে ভাবতে থাকে, সত্যি কি সে এতটাই বেশি গালাগালি করে, নাকি এটা তার রাগের বহিঃপ্রকাশ মাত্র? তখনই হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। মায়া দরজা খুলতেই দেখে সামনের ফ্ল্যাটের কাজের মেয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখে মুখে অসম্ভব ভয়। দিদি, একটা বড় বিপদ হয়ে গেছে, আমাদের বাড়িতে আবার ঝগড়া শুরু হয়েছে, দাদা বৌদিকে খুব মারছে। মায়া অবাক হয়ে তাকায় সেই মেয়েটির দিকে। পাশের ফ্ল্যাটের দম্পতির ঝগড়া প্রায় শুনতে পায়, কিন্তু আজ ব্যাপারটা যেন অন্যরকম। সে অভির দিকে তাকায়। দুইজনই দ্রুত গতিতে গিয়ে দরজার পাশে দাঁড়ায়। ভেতর থেকে চিৎকার ভেসে আসছে, কেন মারছো? আমি কি মানুষ না? তোর মুখের ভাষা খুব খারাপ, আমি আর সহ্য করতে পারি না। কেঁপে ওঠে মায়া। তার নিজের মুখের ভাষার কথাই মনে পড়ে যায়। সেও তো গালাগালি করে। তবে কি তার আর অভির সম্পর্ক একদিন এই জায়গায় পৌঁছাবে? অভি মায়ার হাত চেপে ধরে। মায়া ধীরে ধীরে ঘরে ফিরে আসে, কিন্তু মনের অবস্থা পুরোপুরি বিপর্যস্ত। সে কি সত্যিই কিছু ভুল করে? সে জানে অভি তাকে খেপাতে ভালোবাসে, কারণে অকারণে, কোনো কিছু না পেরেও পেছনে লাগা তার স্বভাব। মায়া কি পারে না ওটাকে হালকার ওপর হাসি দিয়ে মিটিয়ে দিতে? সব কথায় কথায় তার মুখ থেকে বেভাস এত গালাগালি কেন বেরিয়ে আসে? প্রশ্ন নিজেকে করেও উত্তর পায় না মায়া। সারা রাত ঘুম হয় না তার। পাশের ফ্ল্যাটের ঘটনাটা মাথায় ঘুরছে। সকালবেলা উঠে সে চুপচাপ খাবার বানাচ্ছিল, যেটা একেবারেই স্বাভাবিক বিষয় নয়। অভি অবাক হয়ে তাকিয়ে থাকে। কিরে, আজ চায়ের সাথে গালাগালি দেওয়া হবে না? কোনো উত্তর নেই। মায়া চুপচাপ তার সামনে চায়ের কাপটা রেখে দেয়। অভি চকিতে তার হাতটা চেপে ধরে। শরীর খারাপ? না,
ঠিক আছে, নরম গলায় বলে মায়া। অভির কপালে চিন্তার ভাঁজ। এই শান্ত মায়া তার জন্য নতুন। সে কিছু একটা বলবে এমন সময় মায়ার ফোনটা বাজে। একটা অপরিচিত নাম্বার। হেই, কে ফোন করেছে রে? ধরে দেখ। হ্যালো, কে বলছেন? দিদি, আমাকে চিনতে পারছেন? আমি পাশের বাড়ির কাজের মেয়েটা। হ্যাঁ বল, কি হয়েছে? দিদি, রাতে দাদা বৌদিকে খুব মেরেছে। বৌদি আজ সকালেই চলে গেছে, আর সে বলেছে যদি সে ফিরে আসে তাহলে তাকে নাকি দাদা মেরে ফেলবে। এক মুহূর্ত কথা বলতে পারে না মায়া। আগের রাতে যেটা সে কানে শুনেছে তা সত্যিই ভয়ানক। তাহলে যে দেখেছে তার কাছে সেটা কতটা মারাত্মক হতে পারে। কি হলো? কার ফোন? ধীরে ধীরে ফোনটা রেখে দেয় মায়া। তার মনে একটাই প্রশ্ন, গালাগালি কি শুধুই গালাগালি, নাকি কখনো সম্পর্কে নষ্টের বীজও বুনতে পারে? সে ঠিক করে আজ থেকে রাগটা একটু কম দেখাবে, কম গালাগালি করবে। কিন্তু ওটা কি অতই সহজ? আচ্ছা, কোনো যোগা জায়গায় ভর্তি হলে হয় না, যেখানে নাকি লাফিং ক্লাস হবে, হাসতে শিখাবে? আবার চকিতেই সেই সব চিন্তা ভাবনা উবে যায়। দিন ভালোই কাটে। হঠাৎ করে সন্ধ্যের দিকে একটা বড়সড় রকমের সন্দেহ মায়ার ভেতর জেগে ওঠে। সারাদিন কাজের ফাঁকে থাকলে নাকি শয়তানের বুদ্ধি কাজ করতে পারে না, কিন্তু যে মানুষ কাজের মধ্যে থাকে না তার মাথায় শয়তানের পোকাগুলো কিচকিচ কিচকিচ করে। মায়ার ক্ষেত্রেও ঠিক তাই। অভি অফিস থেকে ফিরতে আজ একটু দেরিই করেছে। মায়া খেতে বসে না। ফোনে বেশ কয়েকবার কল করেছে, কিন্তু অভি ধরছে না। দুশ্চিন্তাও হচ্ছে। এমন সময় দরজায় বেলটা বাজে। মায়া দরজা খুলতেই দেখে একটা অচেনা মেয়ে দাঁড়িয়ে। বয়স 28-29-এর কাছাকাছি, সাজগোজ করা, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস। আপনি মায়া দিদি, তাই তো? হ্যাঁ, আপনি কে? আমি প্রিয়া, আপনার স্বামী অভি, তার বন্ধুর বোন। বুড়ো কুচকে যায় মায়ার। অভির কোনো বান্ধবীর কথা সে তো শোনেনি। মেয়েটার চোখে মুখে এমন এক ধরনের দৃষ্টিভঙ্গি যা সহজে বোঝাই যায় না। ও তো আমায় কখনো বলেনি আপনার কথা। বলবে কিভাবে? আমি তার জীবনের এমন একটা অধ্যায় যেটা সে চাইলেও ভুলতে পারবে না। আচ্ছা, এইটা ওকেই দেবেন কিন্তু, কেমন? এই প্যাকেটটা খবরদার আর কারো হাতে যেন সেটা না যায়। দিদি নিশ্চয়ই বুঝতে পারছেন, আসলে ভীষণ সিক্রেট ব্যাপার তো, তাই। ভেতরে ভেতরে একটা ধাক্কা খায় মায়া। তার রাগ গালাগালি সব ভুলে গিয়ে কি অভি তাহলে অন্য কোনো অনুভূতিতে তলিয়ে যাচ্ছে? অভি সত্যিই কি কিছু লুকোচ্ছে তার কাছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে মেয়েটার? আচ্ছা, প্যাকেটের মধ্যে কি আছে একটু খুলে দেখব। যদি কিছু। জন্মদিন আসতে আর মাত্র কয়েকদিন বাকি মায়ার। অভি এবার একটা ভেরি স্পেশাল সারপ্রাইজ প্ল্যান করেছে, কিন্তু কল্পনাও করতে পারেনি এমন একটা কিছু যে ঘটে যাবে। সেই দিন অফিসের পর মেট্রো ধরে বাড়ি ফিরছিল অভি। তার মনে একটাই চিন্তা, মায়াকে চমকে দেবার মতো একটা পুরনো স্বপ্ন পূরণ করবে সে। ডায়মন্ডের দোকানে ঢুকতেই কাউন্টারে বসা মেয়েটার দিকে তাকিয়ে থমকে যায় অভি। আরে প্রিয়া, তুই এখানে? হোমা, অভিদা, কেমন আছো? তুই এখানে কি করিস? আমি তো এখানেই চাকরি করছি। হাসে অভি। দোকানের এক কোণে বসে আসল কথাটা পারে। এই, মনে আছে তোর, বিয়ের পর পর একদিন আমরা এই দোকানটায় এসেছিলাম। তুই বোধহয় তখনও কাজ করতি, তাই না? আমি তো ভেবেছিলাম তোর চাকরিটা পার্মানেন্ট হয়নি, তাই। না না, এখনো আছি আমি। বলো না কি হয়েছে? শোন না, তোর বৌদি মানে মায়া একটা ডায়মন্ডের মঙ্গলসূত্র পছন্দ করেছিল, খুব সুন্দর। তখন কেনার সামর্থ্য ছিল না, কিন্তু এখন পারবো। আসলে কদিন পরে ওর জন্মদিন, একটা সারপ্রাইজ গিফট করব। হো, এটা তো দারুণ আইডিয়া। তোমার বউ তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। হেসে মাথা নেড়েছিল অভি। সে বুঝতেই পারে না সামান্য এই জিনিসটা যে কত বড় ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। শোন, তোকে একটা কাজ করতে হবে। আমি পেমেন্ট করে যাচ্ছি, আমি যখন বাড়ি থাকবো না ঠিক তখনই এটা আমার স্ত্রীর হাতে তুই দিয়ে আসবি। বলবি ভেরি স্পেশাল, ওটা যেন আমিই খুলি, আর কেউ না।
টেবিলের ওপরে এখনো গিফট বক্সটা রাখা। রাত্রে যখন অভি বাড়ি এলো, মায়ার মুখ তখন বেশ ভার। তোমার তোমার এক বন্ধু এসেছিল। আমার বন্ধু? হ্যাঁ, একটা মেয়ে, নাম বলল প্রিয়া। একটা পার্সেল রেখে গেছে। কি আছে গো ওতে? পার্সেল? কোথায় রেখেছো? অভি এমন একটা ভাব করলো যেন নিজের অত্যন্ত গোপনীয় এমন একটা কিছু আছে যেটা মায়া দেখলে বিরাট বড় একটা ঝগড়া সৃষ্টি হবে। তাড়াতাড়ি ঘরে ঢুকতেই দেখলো টেবিলের ওপর সেটা সযত্নে রেখে দিয়েছে মায়া। উফ, থ্যাঙ্কস। তুমি খোলনি তো? না, খুলিনি। কি আছে এতে? হ্যাঁ, মনে আছে তোর ফোনটা নিয়ে একদিন চেক করতে গিয়েছিলাম। তুই কি বলেছিলি? তোরও নাকি পার্সোনাল জগৎ আছে, তাই হুট করে না বলে তোর ফোন যেন আমি না ব্যবহার করি। ও, নতুন ফোন? আরে ধুর, নতুন ফোন কেন, এতে আমারও পার্সোনাল জিনিস আছে। বলে প্যাকেটের ওপরে হাত দিয়ে একটা মিউজিক বাজানোর চেষ্টা করেছিল অভি। পরের দিন সন্ধ্যায় মায়া শপিং মলে যায় তার এক বান্ধবীর সঙ্গে দেখা করতে। পরিচিত দোকান দেখেই মনে পড়ে এই দোকানে অভির সঙ্গে সে আগেও এসেছে। মজার ছলেই দোকানে ঢোকে, আর ঠিক তখনই প্রিয়াকে দেখতে পায়। আরে, এটা তো সেই মেয়েটা যে কিনা গতকাল একটা পার্সেল দিয়ে গিয়েছিল। পুরোনো দিনের কথা মনে করে বেশ ইমোশনাল হয়ে গিয়েছিল মায়া, কিন্তু হঠাৎ করে এমন একটা জিনিস। এদিকে প্রিয়া তখন ফোনে কার সাথে যেন কথা বলছে। জানিস, ওর বউ নাকি একটা মঙ্গলসূত্র পছন্দ করেছিল, সেইটা তখন নিতে পারেনি, কিন্তু এখন নিয়েছে। বুঝলি কত ভালোবাসা বলতো। প্রিয়া কথা বলছিল তারই দাদার সাথে। দাদাই তো ঘনিষ্ঠ বন্ধু ছিল অভির, কিন্তু পেছন দিকে প্রিয়াকে অমন হাসতে হাসতে কথা বলতে দেখে মায়ার মাথায় অন্যরকমই চিন্তা ঘুরপাক করে। সে কিছু শোনে না, শুধু একটা কথাই মনে পড়ে তার, তাহলে প্রিয়ার সঙ্গে দেখা করতে অভি এখানে আসে। আচ্ছা, এখানে এসে ও আর কি করে? ক্ষুব্ধ হয়ে যায় সে। বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে মনের মধ্যে সন্দেহ দানা বাঁধে। সারা রাত জেগে থাকে, অভিকে কিচ্ছু বলে না। ভেতরে ভেতরে ক্ষোভ পুঞ্জীভূত হতে শুরু করে। এদিকে ঠিক দুদিন পরই বন্ধুদের সাথে একটা পার্টির আয়োজন করে ফেলেছে অভি। সবাই হাসি ঠাট্টায় মেতে উঠেছে, অথচ এই সারপ্রাইজ পার্টি থাকা সত্ত্বেও মায়ার মুখটা অসম্ভব ভার। তার মনের ভেতরে কেবল একটাই চিন্তা, আজই সে সব ফাঁস করবে, সবাইকে জানাবে অভি কিভাবে তাদের 17 বছর সম্পর্কে তাকে ধোঁকা দিচ্ছে। প্রায় 5 বছরের প্রেমের সম্পর্ক আর 12 বছরের বিবাহিত সম্পর্কে। পার্টির মাঝখানে হঠাৎ অভি মায়াকে ডাকে। আচ্ছা, একটা কথা আজকে সবার সামনে বলছি। তোরা তো সবাই জানিস আমরা ভালোবেসে পালিয়ে বিয়ে করেছি। পরিবার থেকে আমাদের মেনে নেয়নি। আমরা বহু কষ্টে স্ট্রাগল করেছি দুইজনে। পড়াশোনা কমপ্লিট করে সংসার করতে, এই ফ্ল্যাট বাড়ি গাড়ি করতে কম ঝক্কি পোহাতে হয়নি। আমাদের বিবাহিত জীবনের 12টা বছর কেটেছে। তার আগে 5টা বছরের আমাদের প্রেমের সম্পর্ক ছিল। জানি সবাই মেয়ে মানুষ শাড়ি গয়না পছন্দ করবে না, তা কখনই হতে পারে না। কিন্তু সবসময় মায়া আমি যতটুকু পারি সেই সামর্থ্যের মধ্যেই নিজেকে রাখার চেষ্টা করেছে। কোনো সময় বায়না করতো না উল্টো পাল্টা। আমি যেটা বলতাম সেটা বুঝতো মায়া। একদিন মলে গিয়েছিলাম, সেখানে ডায়মন্ডের একটা দোকানে ওর একটা মঙ্গলসূত্র খুব পছন্দ হয়েছিল, তখন কিনতে পারেনি, তাই পেছনের দিকে দাঁড়িয়ে সুন্দর ডায়মন্ডের নকশা করা মঙ্গলসূত্রটা মায়ার গলায় ভালোবেসে পরিয়ে দেবার জন্যই বেডরুম থেকে পার্সেলটা হাতে করে সামনে এসে দাঁড়িয়েছিল অভি। পার্সেলটা খুলে ওটা বের করে মায়াকে পরাতে যাবে, ঠিক সেই সময় হাত ছড়া, সালা,
তুই কি ভাবিস আমি কিচ্ছু বুঝতে পারি না? তুই আমায় ধোঁকা দিচ্ছিস। সবাই স্তব্ধ। অভি হতভম্ব হয়ে দাঁড়ায়, তাকিয়ে থাকে মায়ার দিকে। কি বলছিস তুই? কাল তোর অফিস যাওয়ার কথা ছিল, তুই অফিস শেষ হওয়ার পরে কোথায় গিয়েছিলি? কার সঙ্গে দেখা করেছিলি? অভি বুঝতে পারে কোথাও একটা ভুল হচ্ছে, কিন্তু সে উত্তর দেবার আগেই একটা ঠাস শব্দ হয়। একটা শক্ত চড় গিয়ে বসে অভির গালে। পুরো পার্টি স্তব্ধ। বন্ধুরা একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ বিশ্বাসই করতে পারছে না। তুই আর আমার সামনে ভালোবাসা নাটক করতে আসবি না। শালা, কি মারাচ্ছিস তুই এগুলো করে? গুচ্ছের খানেক টাকা উড়িয়ে বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে ডেকে কি আমাকে ভালোবাসিস? আর ওদিকে যে তুই একটা অন্য মেয়ে ছেলের সাথে। ছি! কয়েক সেকেন্ড অভি দাঁড়িয়ে বোবা হয়ে যায়, ধীরে ধীরে চোখটা নামিয়ে ফেলে। সবার সামনে চড় খেয়ে অপমানিত বোধ করে সে, কিন্তু কিছু বলতে পারে না। মায়ার হাত তখনও কাঁপছে, চোখে জল টলমলো, কিন্তু রাগের আগুন তখনও নেভেনি। বন্ধুরা সবাই অভির ঘাড়ে হাত রেখে সান্ত্বনা দিয়ে চলে যায়, কেউ কিছু বলে না। এমন একটা জন্মদিনের রাত কেউ ভাবতেই পারেনি। পার্টির ঘটনার পর 2 দিন কেটেছে। স্বামী স্ত্রীর মধ্যে কথা প্রায় বন্ধ। এরকম ঝগড়া অশান্তি এর আগে অনেকবার হয়েছে, কিন্তু এবার একটা যেন বিস্ফোরণ। মায়া বুঝতে পারে সে হয়তো বাড়াবাড়ি করে ফেলেছে, তবুও তার মন খচখচ করছে। ওটাকে শুধুই সারপ্রাইজ ছিল, নাকি বন্ধুদের সামনে এটাই জানানোর চেষ্টা যে বউকে আমি ভালোবাসি, যাতে আমি কোনো বন্ধু বান্ধবের কাছে গিয়ে সাহায্য না চাইতে পারি, বলতে না পারি যে ওর একটা অ্যাফেয়ার চলছে। তাহলেই তো বন্ধুরা বলবে তুই কি বলছিস? তোর জন্মদিনে পার্টি করবে বলে এত টাকা খরচ করে সারপ্রাইজ অ্যারেঞ্জ করলো, অথচ কিছু বলতে পারে না ও। এদিকে অভিও অফিস থেকে ফিরে চুপ, প্রয়োজন না হলে কথা বলছে না। মায়ার কাছে এটা একেবারেই অচেনা আচরণ। অভি তো সবসময় কথা বলে, মজা করে, ঠাট্টা করে, হাসায়, ওর পেছনে লাগে বারবার। আজ এত চুপচাপ কেন? চা খাবি? তোর আর কষ্ট করে চা বানাতে হবে না, আমি নিজেই করে নেব। এই মিষ্টি কথাটাই যেন মায়ার জন্য তীক্ষ্ণ হয়ে বাজে। অভি যদি রেগে গিয়ে চেঁচিয়ে বলতো না লাগবে না, তাহলে ওর এতটা হয়তো খারাপ লাগতো না। মায়া চুপ করে দাঁড়িয়ে থাকে, ধীর স্বরে বলে, আমার উপর রাগ করেছো না? না, রাগ করিনি, হেসে উত্তর দেয় অভি। একটু চটে গিয়ে মায়া বলে, তাহলে এইভাবে কথা বলছো কেন? কারণ আমি বুঝতে পেরেছি আমি তোর স্বামী নই, আমি শুধু তোর বন্ধু। এমনই বন্ধু যাকে গালাগালি করা যায়, অপমান করা যায়, তাই না? মায়ার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। অভি ওর দিকে তাকায় না, শুধু এক দৃষ্টিতে চায়ের কাপে চামচটা নিয়ে নাড়তে থাকে। একটু থেমে অভি নিজের কথা বলতে শুরু করে, যেন আজ তার সবকিছুই বলে দিতে হবে। জানিস, আমার বাবা আমার মাকে খুব মারতো, কারণ মা বাবারটা খেত, পড়তো, কখনো প্রতিবাদ করতো না। মা জানতো কিছু বললে আরো মার খেতে হবে। আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি মা মুখ বুজে সব সহ্য করতো, আর আমি কিচ্ছু বলতে পারতাম না। অভি, তোর বাড়িতে আমি থাকি, ঘর জামাই। যেহেতু বিয়ের পরে আমার বাবা মা আমাদেরকে মানতে চায়নি, তাই তোর পেটে বাচ্চা এলো, অ্যাক্সিডেন্টলি বাথরুমে পিছলে সেটাও নষ্ট হয়ে গেল। ডাক্তার বলল তোকে মানসিকভাবে আঘাত দেওয়া যাবে না, তাই বাবা মার কাজেও তোকে আমি নিয়ে যাইনি, এখানেই রেখে তুই সব পালন করেছিস। এখন তুই রেগে যাস, যা খুশি বলিস, তাতে আমার কিছু বলা সাজে না। আমাকে নিয়ে হাসাহাসি করিস, গালাগালি করিস, সবার সামনে অপমান করিস, একবারও ভাবিস না যে আমার কেমন লাগে। মায়া চুপ করে থাকে, তার গলা শুকিয়ে আসে। জানিস, পার্টির রাতে তোর চরটা শুধু গালে লাগেনি রে, সেটা সোজা গিয়ে আমার শৈশবে লেগেছে। মনে হয়েছে আমি আমার সেই ছোট্ট ছেলেটা হয়ে গেছি যে কোনো প্রতিবাদ করে না, শুধুমাত্র ফ্যান্টে তার হিসি হয়ে যায় ভয়ে। বাবা মারতে মারতে মায়ের দাঁতগুলো সব ফেলে দিল, মায়ের মুখ কেটে রক্ত বেরোলো, তাও। মায়া আর নিজেকে আটকে রাখতে পারে না,
তার চোখ ভিজে যায়। সে উঠে গিয়ে অভির সামনে বসে ওর হাত ধরে। আমি আমি তো এমনটাই মানি, গালটা ধরে বলে মায়া। তোর সাথে সবসময় এমন ব্যবহার করি, তোকে তো মারধর করি না, ঝগড়া করি, ঠাট্টা করি, আর কারোর সামনে তো। মৃদু হাসে অভি, কিন্তু চোখে তার যন্ত্রণার ছাপ স্পষ্ট। তুই বুঝতে পারছিস না? না, বন্ধুদের মধ্যে ঠাট্টা হয়, গালাগালি হয়, কিন্তু যখন তুই আমাকে বারবার অপমান করিস, সেটা ভালোবাসা প্রকাশ করা নয় রে, সেটা অভ্যাস হয়ে গেছে, আর খারাপ অভ্যাস। আমি সত্যি তোকে ভালোবাসি, আমার সবটা তো তোর জন্য। তুই অসুস্থ হলে আমি সবকিছু ফেলে বসে থাকি, আমার কিছু ভালো লাগে না। আমি তো একদিনও তোকে না দেখে থাকতে পারি না রে। তুই তো আমার এই স্বভাব সম্পর্কে অবগত, বল? যখন তোর সাথে প্রেম করতাম তখন তো আমরা এভাবেই মিশতাম। আসলে সেই স্বভাবটা আমি এখনো পরিবর্তন করতে পারিনি অভি। অভি একটু চুপ করে মায়ার দিকে তাকায়। তাহলে ভালোবাসাটাও বন্ধুর মতো করে নে, ভালোবাসাটাও স্ত্রীর মতো কর। বন্ধুর মতো রাগ করবি, বন্ধুর মতো গালাগালি দিবি, আবার স্ত্রীর মতো আমাকে নিয়ে পাগল হবি। এটা কেমন যেন একটা দ্বন্দ্ব হয়ে যায় না? মায়া কোনো উত্তর খুঁজে পায় না। সত্যিই তো, সে কি কখনো অভিকে তার স্বামীর জায়গায় দেখে? অনেকক্ষণ কোনো কথা হয় না। শেষে মায়া বলে, আমি চেষ্টা করব গালাগালিটা বন্ধ করার। তুই চেষ্টা কর, তাহলে আমিও তোর বন্ধু হয়েই পাশে থাকবো। কিন্তু যদি বন্ধুত্ব নামে তুই আমাকে প্রতি পদে পদে অপমান করিস, তাহলে আমি একদিন সত্যিই তোর থেকে অনেক দূরে চলে যাব। মায়া আতঙ্কিত হয়ে ওঠে। অভি চলে যাবে? না, সেটা হতে পারে না। সে দ্রুত অভির হাত ধরে ফেলে, যেন ওকে কখনোই সে হারাতে চায় না। দিন কতক ভালোই কাটে। মায়া চেষ্টা করে গালাগালি না করতে, মাথা ঠান্ডা রাখতে, কিন্তু তার মেজাজি স্বভাব সহজে বদলাবার নয়। ছোটখাটো কিছু হলেই, কোনো কিছু অপছন্দ হলেই তার রাগ মাথায় ওঠে, আর তখনই সে মুখে যা খুশি তাই বলে ফেলে। অভি চেষ্টা করেছে সহ্য করতে, বুঝিয়ে বলতে, কিন্তু আর পারল না। একদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরেছে অভি, খুব ক্লান্ত। মায়া রান্নাঘরে ছিল। হঠাৎ একটা শব্দ হয়, কিচেনে কিছু পড়ে গিয়ে ভেঙে গেছে। অভি ছুটে আসে। কি হলো? তোর এই কাঁচের বাটি ভেঙে গেছে, ধাক্কা লেগে পড়েছে। আরে ঠিক আছে, এরকম দুর্ঘটনা হতেই পারে। ঠিক আছে? একদম ঠিক নেই। সবসময় তুই তোর জিনিস এখানে ওখানে ছড়িয়ে রাখিস। এই সকালবেলা খেয়ে গেছিস, কাঁচের বাটি রাখার দরকার কি ছিল এখানে? কেন ভুলে রাখা যেত না? রাগ করছিস কেন? আমি তো ইচ্ছে করে করিনি। সবসময় তোর কথায় ভুল হয় না? আমি যদি কিছু ভুল বলি, তখনই আবার বাবার মতো বলবি আমাকে, হ্যাঁ? এক মুহূর্তে নীরবতা। অভির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। চোখের সামনে আবার ওই শৈশবের বিভীষিকা, বাবার হাতে মার খাওয়া মায়ের অসহায় মুখটা, আর সে এক মুহূর্ত দাঁড়াতে না পেরে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে আসে। রাত গভীর হয়। মায়া জানে আজ অভি ভীষণ কষ্ট পেয়েছে, কিন্তু সে তো ইচ্ছে করে বলেনি। এটাই তার স্বভাব, আর সে বদলাতে পারবে না। রাত 12টার সময় দরজা খুলে অভি ঘরে ঢোকে। বেশ চিন্তিত। আমাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়িয়েছে একটু ভেবে দেখেছিস? আমি সব ভেবে নিয়েছি অভি। কি ভেবেছিস? তুই আর আমি প্রায় 17 বছর ধরে একসাথে। আমাদের 15 বছর বয়স থেকে প্রেম শুরু হয়েছিল, তারপর আমাদের পালিয়ে বিয়ে। আমি তোর মতো বন্ধুকে খুঁজে পেয়েছিলাম, আর তারপরে প্রেমে পড়েছিলাম, ভালোবেসেছিলাম। সে তো আমিও জানি। তাহলে এটাও জান, আমি তোকে স্বামীর মতো ভালোবাসি না, বন্ধুর মতো ভালোবেসেছি। অবাক হয়ে তাকিয়ে থাকে অভি মায়ার দিকে। সে কিছু বলার আগেই মায়া বলে, আমি তোর সঙ্গে থাকবো, কিন্তু স্বামী স্ত্রী হিসাবে নয়, বন্ধু হিসাবে। আমি তোর স্ত্রী হয়ে থাকলে তোর এই নীরব যন্ত্রণা আমাকে প্রতিদিন কষ্ট দেবে, আর তুই ধীরে ধীরে আমার প্রতি ঘৃণা তৈরি করবি। তার চেয়ে আমরা বন্ধু হয়ে থাকি। আমার প্রতি তোর ভালোবাসা, তোর প্রতি আমার ভালোবাসা আগের মতোই থাকবে। অভি স্তব্ধ হয়ে যায়। এই কথাটা সে কখনো কল্পনাই করেনি। তাহলে আমাদের এই সম্পর্কের কি হবে সেটা তোর সিদ্ধান্ত। তুই ভেবে দেখ, যদি সম্পর্ক রাখতে পারিস রাখবি, না হলে আমরা আলাদা হয়ে যাব। আমি স্বামী হিসাবে তোর সঙ্গে থাকতে পারবো না রে, বন্ধু হিসাবে তোকে আমি ছাড়তে চাই না। মাথা নিচু করে থাকে অভি। সত্যি সে কি এই সম্পর্ক টেনে নিয়ে যেতে পারবে?
আচ্ছা, এত বছরের সংসারের পরে মায়া কি বলছে? বন্ধু, স্ত্রী না। মায়ার কথাগুলো অভির মনে ঝড় তোলে। এত বছর মায়াকে সে স্ত্রী হিসাবে দেখেছে, আজ নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠছে। শুধু বন্ধু? সকালবেলা অভি বিছানায় বসে, ঘুম হয়নি সারা রাত। পাশেই ঘুমিয়ে আছে মায়া, কিন্তু তার মুখে কোনো ক্লান্তি নেই, বরং এক ধরনের শান্তি বিরাজ করছে। সে যেন তার মনের কথা বলে হালকা হয়েছে। কবি বুঝতে পারে মায়া নিজের জায়গায় পুরোপুরি নিশ্চিন্ত, কিন্তু সে কি করবে? ঘুম থেকে উঠে দেখে মায়া। অভি চুপচাপ বসে। ঘুমোসনি? না। চিন্তা করছিস? হ্যাঁ, জানতাম চিন্তা করবি। এটা কোনো মজা করার বিষয় নয় মায়া, তুই বুঝতে পারছিস? তুই যা বলছিস সেটা আমাদের সম্পর্ককে কোথায় নিয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু আমার কাছে বন্ধুত্বটা বেশি গুরুত্বপূর্ণ। আমি হারাতে চাই না। আমরা যদি স্বামী স্ত্রী হয়ে থাকি তাহলে এক সময় তুই আমাকে সহ্য করতে পারবি না, কারণ আমি তোকে গালাগালি করি, রেগে যাই, আর এইসব সহ্যসীমার বাইরেই চলে যাবে। কিন্তু তুই আমাকে বন্ধু মনে করে দেখ, এসব তুই নিতে পারবি, তাই না? চোখ তুলে অভি তাকায়। সত্যিই কি তাই? বন্ধুত্বে সবকিছু মেনে নেওয়া যায়? আর সে কি মেহুলকে শুধু বন্ধু হিসাবেই মেনে নিতে পারবে? তুই কখনো কি আমাকে স্বামী হিসাবে দেখিসনি? মায়া কিছুক্ষণ চুপ করে থাকে, তারপরে ধীরে ধীরে মাথা নাড়ে। দেখেছি, কিন্তু বন্ধুর ছায়ায়। আমি তোকে কখনো এককভাবে স্বামী হিসাবে ভাবতে পারি না। তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলি রে, এখনো আছিস। অভি দীর্ঘশ্বাস ফেলে। তার ভেতরে যেন কষ্টের পাহাড় জমেছে। এতগুলো বছর ধরে সে যে সম্পর্কটাকে সারা জীবন ধরে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল, আজ সেটাই তার সামনে এক অদ্ভুত নতুন মোড় নিচ্ছে। তাহলে কি আমরা? সে বাক্যটা শেষ করতে পারে না। আলাদা হয়ে যাবার কথা তার গলা দিয়ে বেরোয় না। মেহুল উঠে অভির পাশে বসে, ওর হাত ধরে। আমি চাই না আমরা আলাদা হই। আমি শুধু চাই না যে তুই আমায় ঘৃণা কর, যেমন তোর বাবা তোর মাকে করত। আমাদের সম্পর্ক যেমন ছিল তেমন থাকুক, যেমন আমি আছি, যেমন তুই আছিস। তুই পারবি? অভি কিছু বলে না। সম্পর্কের নতুন সমীকরণ কি সে মেনে নিতে পারবে? ভেতরে ভেতরে একটা অস্থিরতা কাজ করছে ওর। অফিসে গিয়ে মন বসে না। ওর কথাগুলো মাথায় ঘুরপাক খায়। আমি তোকে স্বামী হিসাবে ভাবতেই পারিনি। তুই আমার বন্ধু। এত বছর ধরে যাকে নিজের স্ত্রী হিসাবে ভালোবেসেছে, যার জন্য দিনের পর দিন পরিশ্রম করে স্বপ্ন গড়েছে, সেই মানুষটা কি সত্যিই তাকে শুধু বন্ধু হিসাবে ভাবে? তাহলে সে এতদিন যা ভেবেছিল তা কি ভুল? সেই দিন অফিস থেকে সন্ধ্যায় বেরিয়ে একটা পার্কে বসে অভি। আজ সে বাড়ি ফেরা তাড়না বোধ করছে না। ফোনের স্ক্রিনে মায়ার নাম ভেসে উঠেছে। সে রিসিভ করে না। মনে হচ্ছে ওর সাথে কথা বললে কিছু একটা ভেঙে যাবে, কোনো কঠিন সত্যি বেরিয়ে আসবে, আর সেটাও গ্রহণ করতে পারবে না। ঠিক তখনই পাশে বসে কেউ বলে, আজকাল অফিস থেকে বেরিয়ে পার্কে আসো নাকি অভিদা? অভি চমকে তাকায়। প্রিয়া বসে রয়েছে। কয়েকদিন হলো প্রিয়ার সাথে দেখা করে সেই ডায়মন্ডের মঙ্গলসূত্র গিফট করার কথাটা। ইচ্ছে করে আসেনি, মানসিকভাবে একটু ক্লান্তি, তাই। কিছু হয়েছে নাকি? চুপ করে জিজ্ঞেস করে প্রিয়া। কিছুক্ষণ চুপ থাকে অভিও। বলে, তুমি তো জানো তোমার বৌদি একটু রাগী। একটু? এটা তো পুরোটাই বুঝিয়ে দিলে। হালকা হাসে অভি, সঙ্গে সঙ্গে একটা গভীর দীর্ঘশ্বাস। শুধু রাগী হলে বুঝিয়ে নিতাম, কিন্তু ও আমাকে কখনো স্বামী হিসাবে মানতেই পারেনি। আজও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আমি ওর বন্ধু, স্বামী না। প্রিয়া কিছুক্ষণ চুপ থাকে, যেন কথা গুছিয়ে নিচ্ছে। তারপর বলে, তোমার খারাপ লাগছে তাই তো? অভি অবাক হয়ে তাকায়। স্বাভাবিকভাবেই খারাপ লাগার কথা, কিন্তু কিভাবে বোঝাবে সে তার অনুভূতিটা জানি না। আমি শুধু বুঝতে পারছি না, এতদিন ধরে যেটাকে ভালোবাসা ভেবেছি সেটা কি ভুল ছিল? প্রিয়া একটু থমকে বলে, দেখো, সম্পর্ক তখনই কাজ করে যখন দুইজনের ভাবনা একসঙ্গে মেলে। তুমি যদি স্বামী হিসাবে ভালোবাসতে চাও আর সে যদি তোমাকে কেবল বন্ধু ভাবে, তাহলে তো সম্পর্কে অসমতা থেকেই যাবে, তাই না? অভি চুপ করে থাকে। প্রিয়ার কথাগুলো যেন ওর মনের কথা, কিন্তু এই অসমতা সে কিভাবে সামলাবে? রাতে বাড়ি ফিরে অভি দেখে মায়া স্বাভাবিকভাবেই আছে, যেন কিচ্ছু হয়নি। অভি আর আগের মতো নেই।
সে ঠিক করেছে নিজের ভালোবাসাকে জোর করে ধরে রাখবে না। সে মায়াকে বন্ধু হিসাবে ভালোবাসতে পারবে না, কারণ তার ভালোবাসা বন্ধুত্বের চেয়ে অনেক গভীর। বিছানার পাশে বসে থাকা মায়া অভির দিকে তাকিয়ে প্রশ্ন করে, এত দেরি হলো কেন? নরম গলায় অভি বলে, পার্কে বসেছিলাম কিছুক্ষণ। কার সাথে? কৌতূহলী হয়ে প্রশ্ন করে মায়া। সরাসরি মায়ার চোখের দিকে তাকিয়ে অভি বলে, প্রিয়ার সাথে। মুহূর্তেই মায়ার মুখের অভিব্যক্তি বদলে যায়। প্রিয়ার নাম শুনে যেন ওর ভেতরের অস্তিত্ব একটা অস্বস্তির সৃষ্টি করেছে, যদিও প্রকাশ করেনি। কপালে ভাঁজ ফেলে বলে, হঠাৎ ওর সাথে? অভি এবার স্পষ্ট করে বলে, বন্ধুত্ব নিয়ে কিছু আলোচনা করছিলাম। মায়ার চোখ কুঁচকে যায়। সে বুঝতে পারে অভি বোধহয় বদলাচ্ছে। অভি বদলাতে শুরু করেছে। সে আগের মতন নেই। মায়া যখন চিৎকার করে সে উত্তর দেয় না, কেবলমাত্র দূরত্ব বজায় রাখে। আমি কথা বলছি তো, উত্তর দিচ্ছিস না কেন? তুই কি উত্তর চাইছিস, নাকি শুধু নিজের রাগ আমার ওপরে বের করতে চাইছিস? মায়া চুপ করে থাকে। সে এই অভিকে তো চেনে না। আগের মতো ঝগড়া করে না, চুপচাপ থাকে। কেমন একটা পরিবর্তন ভয় ধরায় মায়াকে। কয়েকদিন ধরে মায়া লক্ষ্য করছে রাত করে বাড়ি ফেরে অভি। আগে হলে কোথায় গিয়েছে, কি করেছে সব বলতো, এখন বলে অফিসে কাজ ছিল। রাগ সামলাতে না পেরে একদিন মায়া ফোন করে বসে প্রিয়াকে, আমার স্বামীর সাথে তোমার কি চলছে? কি সব বলছো তুমি মায়াদি? আমি বোকা নই, আমি বুঝতে পারছি অভি বদলে গেছে। এটা কার জন্য সেটা কি আমি জানতে পারি না? দীর্ঘশ্বাস ফেলে প্রিয়া বলে, মায়াদি, আমি তোমার স্বামীর বন্ধু নই, বন্ধুর বোনের স্ত্রী, এটাই শুধু বলি। বলো, তুমি সত্যি কি অভিতাকে ভালোবাসো? মায়া চুপ হয়ে যায়। এই প্রশ্নের উত্তর সে জানে, কিন্তু কি বলবে স্বীকার করতে কষ্ট হয়। যদি ভালোবাসো তাহলে শুধু ওকে নিজের বন্ধুর মতো নয়, জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করো, না হলে একদিন সত্যিও তোমার জীবন থেকে বেরিয়ে যাবে। মায়ার হাত কাঁপে। ফোন কেটে দিলেও মনে হচ্ছিল কথাগুলো যেন বারবার মাথায় ঘুরছে। সেই দিন রাতে মায়া অনেকক্ষণ অভির পাশে বসে, কিন্তু কি বলবে বুঝতে পারছে না। অভি বলে, কিছু বলবি? আচ্ছা, তুই কি আমাকে আর ভালোবাসিস না? অভি চুপ করে থাকে খানিকক্ষণ। ভালোবাসা বদলায় না, মানুষ বদলায়, বুঝলি? মায়ার চোখ ভিজে আসে। সে কখনো বুঝে উঠতেই পারেনি নিজের আচরণ দিয়ে অভিকে এতটা কষ্ট দেবে। হয়তো বন্ধুত্বের নাম করে নিজের সব রাগ হতাশা তার উপরে উগড়ে দিয়েছে। সত্যি যদি অভি দূরে চলে যায়? আমি জানি আমার স্বভাব বদলানো কঠিন। হঠাৎ করে অভির হাত ধরে বলে মায়া, চেষ্টা করব, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দে। অভি মায়ার দিকে তাকিয়ে থাকে। সে কি সত্যি বদলাবে, নাকি আবার সেই কিছুদিনের জন্য? আজ প্রথমবারের মতো মায়া তার ভুল স্বীকার করছে, নিজে থেকে হাত বাড়িয়েছে। প্রথমবার বন্ধু নয়, স্বামী হিসাবে কাছে টানতে চাইছে। অভিও হাতটা ধরে মায়ার। সত্যি চেষ্টা করবি তো? করব, তোর জন্য, আমার জন্য, আমাদের এই সম্পর্কের জন্য। রাতের পর থেকেই মায়া বদলাতে শুরু করলো, ধীরে ধীরে এক এক ধাপ। ভালোবেসে হয়তো গালাগালি সে আগের মতো করে না, কিন্তু রাগ তার একই রয়ে গেছে। অভিও আগের মতোই হয়ে উঠেছে, সেই ভালোবাসা, সেই পাগলামি, সেই পেছনে লাগা। সম্পর্কটা সত্যি কি? আচ্ছা, সেই দিন সকালে চায়ের কাপে চুবুক দিতে গিয়ে মায়া বলে উঠল, তুই বড্ড বোকা রে অভি। কেন? এরপরও তুই আমাকে ভালোবাসিস? হাসতে হাসতে অভি ওর হাতটা শক্ত করে ধরে বলে, তুই যে আমার জন্য বদলাতে শিখলি, তার জন্যই তো নতুন করে আবার তোর প্রেমে পড়ে গেলাম। হেসে ওঠে দুইজন। সম্পর্কটা বন্ধুত্ব থেকে ভালোবাসার নতুন পর্যায়ে হয়তো পৌঁছায়, যেখানে তিক্ততা নেই, রাগ, অভিমান, এইগুলো তো ভালোবাসারই আর এক অঙ্গ, তাই নয় কি? কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে।
আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।